এখানেই সেই ডায়েরি লেখা শেষ হয়েছে। তানিয়া তৎক্ষণাৎ পরের পৃষ্ঠায় চোখ বোলালো, তারপর একে একে সমস্ত পাতা উল্টে দেখল, কিন্তু সব পাতাগুলো ছিল শূন্য। তানিয়া জানলার বাইরে আকাশের দিকে দেখল, ধীরে ধীরে ভোরের আলো ছড়িয়ে পড়েছে। সারা রাত ডায়েরি পড়ে এখন তার চোখে ক্লান্তির ব্যথা জমাট বেঁধেছে। সে চোখ বন্ধ করে সোজা হয়ে শুয়ে পড়ল। গত রাত ছিল এক অজানা রহস্যের সন্ধান। সে গভীর নিঃশ্বাস নিল, নিজেকে মুক্ত করতে চাইল সে অস্থিরতা আবেশ থেকে। কিন্তু গল্প এখানে এসে কেন থেমে গেল? তানিয়া ভাবতে লাগলো, তারপর কি হয়েছিল? সেই রাতে টেলিফোনটা কার ছিল? এটা কি ওয়াজদান মোস্তফার কল ছিল? সে কি এমন কিছু বলেছিল যা মালিহাকে ভেঙে চুরমার করে দিয়েছে? আর যদি ফোনটা ওয়াজদানের হয়, তাহলে পরদিন সারাটা দিন মালিহা তাকে খুঁজে কেন পায়নি? সেদিন সে লাইব্রেরিতে ছিল না কেন? হয়তো ফোনে সে বলে দিয়েছে, আমি তোমার সঙ্গে বিয়ে করতে পারবো না, বিদায়, আল্লাহ হাফেজ। না, এক ঝটকায় সে নিজের অনুমান নাকচ করে দিল। যদি এমন হতো তবে মালিহা তার বাবাজানের কথায় বিয়ে করে নিত। আর যদি সে বিয়েটা করেই থাকে, তাহলে তো এখনও তাকে কাসরে ফারুকিতে দেখা যেত। কিন্তু সে কোথায়? কেউ তো তার নাম পর্যন্ত মুখে আনে না। তাহলে কি ওয়াজদানের ফোনে তার অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করে দুঃখ প্রকাশ করেছিল? এবং এরপর মালিহা দাদাজানের সামনে বিয়েতে অসম্মতি জানিয়েছিল। কিন্তু দাদাজান তো একবার সিদ্ধান্ত নিলে তা বদলান না। তবে কি মালিহা নিজের ইচ্ছায় ওয়াজদানকে বিয়ে করে নিয়েছিল? কিন্তু তাও সম্ভব নয়। মালিহা নিজেই তো বলেছিল, আমি বাবাজানকে ছেড়ে কোথাও যাব না। তানিয়া নিজের দ্বিতীয় অনুমানকেও নাকচ করে দিল। কিন্তু যদি এসব কিছুই না হয়ে থাকে, তাহলে আসলে কি ঘটেছিল? মালিহা হঠাৎ কোথায় হারিয়ে গেল? সে এমন কি করল যার কারণে তার নিজেরই ঘরে সে নিষিদ্ধ হয়ে গেল? কেন এত বছর পরেও সে কাসরে ফারুকিতে পা রাখেনি? কেন কেউ তার কথা পর্যন্ত বলে না? আর দাদা জানো, বাবার মধ্যে যে বিরক্তির জন্ম হলো তা কবে এবং কিভাবে শুরু হলো? সেই রাত পর্যন্ত তো সব ঠিকই ছিল। তারপর কেন বাবা দাদাজানের প্রতি এত দূরত্ব সৃষ্টি করলেন? তা নিয়ে ভাবনার গভীরে ডুবে গেল তানিয়া। প্রশ্নের জট খুলবার কেউ ছিল না। কি রহস্য! আমি ভেবেছিলাম মালিহা ডায়েরি কাসরে ফারুকির গোপন পর্দা ফাঁস করবে, কিন্তু উল্টো এটি আরও অনেক প্রশ্নের জন্ম দিয়ে গেছে। কি অদ্ভুত এক ব্যাপার! বাবা যে মাকে এত ভালোবাসেন, তিনি কি কখনো মায়ের আগে অন্য কাউকে ভালোবেসেছিলেন? কিন্তু বাবার প্রেম তো পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছিল। তাহলে তা অসম্পূর্ণ থেকে গেল কিভাবে? গল্পের শেষ পর্ব কোথায় হারিয়ে গেছে, এবং এখন এমন কেউ নেই যে সত্যটা বলতে পারবে। গভীর শ্বাস টেনে তানিয়া নিজেকে শান্ত করল। এবার সে নতুন দৃষ্টিকোণ থেকে ভাবতে লাগলো। এই গল্পের মাত্র 4টি চরিত্র আছে যারা শর্তের পর্দা উন্মোচন করতে পারবে, কিন্তু 2 জন নীরবতার শপথে আবদ্ধ, 3য় জন দৃশ্যপট থেকে হারিয়ে গেছে, আর 4র্থ জন হঠাৎ যেন কোনো চিন্তার ঢেউ তার মনে আছড়ে পড়ল। ওয়াজদান মোস্তফা, এই মানুষটি তার কাছে হয়তো চেনা, কিন্তু এই নাম একেবারেই অজানা নয়। জাস্টিস ওয়াজদান মোস্তফা। এটা কি শুধুই আমার অনুমান, না নিশ্চিত হবে এসিপি শায়েন মোস্তফা? আমি ভেবেছিলাম তোমার সঙ্গে আর কখনো দেখা হবে না, কিন্তু যদি আমাকে ওয়াজদান মোস্তফার কাছে পৌঁছাতে হয়, তাহলে তোমার সঙ্গে এই
এক শেষবারের মতো দেখা করতেই হবে। সে মনে মনে নিজেকেই বলল, দাদুজান সন্ধ্যায় ফিরবেন, কিন্তু তানিয়া কোনো ঝুঁকি নিতে চায়নি। সে ডায়েরি নিয়ে সাবধানতার সাথে দাদাজানের রুমে গিয়ে ডায়েরিটি আবার ঠিক সেই জায়গায় রেখে দিল যেখান থেকে গতকাল নিয়েছিল। তারপর সে ফিরে এলো নিজ রুমে। এবার অফিসের জন্য রেডি হতে শুরু করলো। সে অনুভব করছিল এই কদিন ধরে বাবা তার প্রতি অনেক বেশি মনোযোগী হয়ে উঠেছেন। বাবা কিছুই বলেননি বটে, কিন্তু তার চোখ সব সময় যেন তাকে অনুসন্ধান করে বেড়াচ্ছিল। আর সে চায়নি তার কোনো আচরণ বাবাকে বিস্মিত করুক। আধা ঘন্টার মধ্যে প্রস্তুত হয়ে ডাইনিং টেবিলে চলে এলো। গুড মর্নিং মা। গুড মর্নিং বাবা। প্রতিদিনের মতো আজও এক হাতে ওড়না, কিছু ফাইল আর ব্যাগসহ অন্য যা ছিল সব সে পাশের চেয়ারে রেখে দিল। তারপর হাতের মোবাইলটাও টেবিলে রেখে দিল। চশমাটা নাকের ডগায় নেমে এসেছিল। নূর হুদা তা এক ঝটকায় ঠিক করে নিয়ে সবলের কণ্ঠে গুড মর্নিং বললেন। তারপর আবার সংবাদপত্রের পাতা উল্টাতে লাগলেন। মরিয়ম রান্নাঘরের দিকে তাকিয়ে বললেন, বাহাদুর, তানিয়ার জন্য নাস্তা নিয়ে এসো। তানিয়া নাস্তা করতে করতেই লক্ষ্য করল নূর হুদা পত্রিকা পাশে সরিয়ে রেখে মরিয়মকে বললেন, এক গ্লাস জুস দেবে? বাবা, আপনার এই অভ্যাসটা বেশ অদ্ভুত। কোন অভ্যাস? নূর হুদা অবাক হলেন। এটাই, সাধারণত মানুষ চায়ের সঙ্গে পত্রিকা পড়ে, আর আপনি পত্রিকা পড়ে তারপর জুস পান করেন। নূর হুদা সংক্ষেপে উত্তর দিলেন, এটা আমার অভ্যাস নয়, অন্য কারোর ছিল যা আমি নিজের করে নিয়েছি। তানিয়া চমকে গেল। সে ভাবেনি নূর হুদা এত সহজে এটি স্বীকার করবেন, কেননা এই স্বীকারোক্তির আড়ালে লুকিয়ে আছে এক পর্দাসীনের নাম। তানিয়ার মনে হাজারো প্রশ্ন উকি দিতে লাগলো। আপনি কেন এই অভ্যাসটা গ্রহণ করলেন? আর এটা কার অভ্যাস ছিল? সে ইচ্ছে করে সরাসরি প্রশ্ন করল না, কারণ সে জানত উত্তর আসার সম্ভাবনা ক্ষীণ। নূর হুদা তার দিকে না তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, কিছু মানুষ থাকে যাদের প্রতিটি জিনিস নিজের করে নিতে ইচ্ছে করে, এমনকি তাদের অভ্যাসও। তা নিয়ে কিছুক্ষণ চুপ রইল। তারপর নিপ্রস্তুত ভঙ্গিতে প্রশ্ন করল, বাবা, আপনি কি কখনো ধূমপান করেছেন? এবার নূর হুদা কিছুটা চমকে তার দিকে দেখলেন। তানিয়া কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। নিজের এই অপরিসীম কৌতূহলে সে নিজেই বিরক্ত হলো, কিন্তু এখন তো প্রশ্নটা গড়িয়ে ফেলেছে। তাই কিছু না জানার ভান করে নিজের প্লেটে থাকা অমলেটটাকে কাটা চামচ দিয়ে নাড়তে থাকলো। নূর হুদা এক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলেন, হঠাৎ এই প্রশ্ন? তানিয়া স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিল, এমনি, আমরা তো অভ্যাস নিয়ে কথা বলছিলাম, আর সাধারণত পুরুষদের ধূমপানের অভ্যাস থাকেই, তাই জানতে চাইছিলাম। মরিয়ম হেসে বললেন, না, নূর হুদা কখনো ধূমপান করতেন না। কিন্তু নূর হুদা দীর কণ্ঠে বললেন, না মরিয়ম, আমি ধূমপান করতাম। মরিয়ম বিস্মিত হয়ে বললেন, তুমি ধূমপান করতে? কিন্তু আমি তো কখনো তোমার হাতে সিগারেট দেখিনি। নূর হুদা স্মৃতির গহীনে ডুব দিলেন। তারপর মৃদুস্বরে বললেন, বিয়ের বহু বছর আগেই আমি ধূমপান ছেড়ে দিয়েছি। না হলে লন্ডনে থাকার সময় থেকে শুরু করে পাকিস্তানে ফেরার পরও বেশ কিছুদিন আমি ছিলাম এক অভ্যাসবন্দী চেইন স্মোকার। মরিয়ম হাসি মুখে বললেন, তাহলে বোঝাই যাচ্ছে বিয়ের আগে তুমি অন্যরকম ছিলে, আর বিয়ের পর তোমার অনেক অভ্যাস বদলে গেছে। তা নিয়ে নাস্তা শেষ করে ন্যাপকিন দিয়ে হাত মুছল। তার দৃষ্টি পড়ল ডাইনিং টেবিলে রাখা নূর হুদার ওয়ালেটের দিকে। ডায়েরিতে লেখা প্রতিটি সত্যকে যাচাই করতে হবে। সে হাত তুলে নিল ওয়ালেটটি, তারপর একদম স্বাভাবিক ভঙ্গিতে খুলল। সেটি আস্তে করে বের করল। তার জাতীয় পরিচয়পত্র, নাম নূর হুদা ফারুকী, পিতা মাঝহার ফারুকী,
এতদিন এত স্পষ্ট সত্য আমার চোখের সামনে ছিল, কিন্তু কেন জানি আগে কখনো খেয়াল করিনি। তানিয়া এক মুহূর্ত চুপ করে তারপর পরিচয়পত্রটি আবার আগের জায়গায় রেখে দিল এবং স্বাভাবিকভাবেই চায়ের কাপে চুমুক দিল। নূর হুদা তার প্রতিটি আচরণ খেয়াল করছিলেন, কিন্তু কোনো অর্থ বুঝতে না পেরে কিছুই বললেন না। তিনি জুসের গ্লাস শেষ করেই টেবিল থেকে তার ওয়ালেট এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে উঠে দাঁড়ালেন। ঠিক তখনই তানিয়া বলল, বাবা, আজ আমি আপনার সঙ্গে যাব। আমার গাড়িতে কিছু কাজ করাতে হবে, তাই আজ ড্রাইভার সেটা মেকানিকের কাছে নিয়ে যাবে। আমি তো আগে ফ্যাক্টরিতে যাব, আমাকে অফিসে নামিয়ে দিয়ে তারপর যাবেন প্লিজ। শেষ কথাটা বলার সময় প্লিজ শব্দটাকে একটু টেনে বলল। নূর হুদা হেসে ফেললেন। ঠিক আছে, তাহলে চলো, আপনি আগে গাড়িতে গিয়ে বসুন, আমি মাত্র 2 মিনিটের মধ্যে আসছি। তানিয়া দ্রুত চা শেষ করতে লাগলো। নূর হুদা মোচা করে বললেন, বাবাকে ড্রাইভার বানিয়ে দাও। তারপর হাসতে হাসতে চলে যেতে লাগলেন। শুনেছ, আজ বিকালে তাড়াতাড়ি বাসায় এসো। মরিয়মের হঠাৎ মনে পড়তেই ডাক দিলেন। নূর হুদা ফিরে চেয়ার ধরে খানিকটা ঝুঁকে গভীর দৃষ্টিতে তাকালেন মরিয়মের দিকে। তারপর কৌতূহলী দৃষ্টিতে বললেন, বলো তো দেখি, আজ বহুদিন পর বিকেলে তাড়াতাড়ি বাসায় ফেরার এমন আদেশ কেন? তানিয়া তাদের এই খুনসুটিতে হেসে ফেলল। সে তাড়াতাড়ি চায়ের কাপ সরিয়ে নিল, না হলে গরম চা জামায় ছিটকে পড়ত। কিন্তু মরিয়ম যেন বেশি লজ্জা পেলেন, কারণ নূর হুদার চোখের ভাষার চেয়ে তানিয়ার এই অনাহত হাসি তাকে আরও বিভ্রান্ত ও লজ্জিত করে দিল। তিনি ধমকের সুরে বললেন, লজ্জা পেতে শেখো বাচ্চাদের সামনেই। নূর হুদা মৃদু হাসলেন। বাচ্চারা এখন বড় হয়ে গেছে, তাদের এগুলোতে কিছুই যায় আসে না। কপট বিরক্তিতে মরিয়ম বলছিলেন, সেজন্যই তো বলছি। নূর হুদা যেন সব বুঝে। তিনি তানিয়ার হাতে গাড়ির চাবি দিয়ে বললেন, চায়ের কাপ রাখো, অফিসে গিয়ে খেয়ে নিও। এখন যাও, গাড়িতে গিয়ে বসো, আমি 2 মিনিটের মধ্যে আসছি। নূর হুদা, আমি তোমাকে যে কি করব? মরিয়মের মুখ থেকে অস্পষ্ট সুরে বেরিয়ে এলো। এদিকে তানিয়া চায়ের কাপ রেখে ব্যাগ তুলে দ্রুত বেরিয়ে গেল। 2 মিনিট পর নূর হুদা যখন গাড়ির ড্রাইভিং সিটে এসে বসলেন, তানিয়া হাসি মুখের দিকে তাকিয়ে নিচেও হাসতে লাগলো। নূর হুদা সেটা দেখে গম্ভীর কণ্ঠে বললেন, তুমি এত হাসছো কেন? তানিয়া তো তারই মেয়ে। সে বিন্দুমাত্র ভয় না পেয়ে বলল, বাবা, আপনি কি কখনো লক্ষ্য করেছেন মা যখন লজ্জা পায় তাকে অসম্ভব সুন্দর দেখায়? নূর হুদা কিছুটা থমকে গেল। তিনি রাগ দেখানোর পরিকল্পনা বাতিল করে মৃদু হেসে বললেন, হ্যাঁ, কিন্তু সে খুব কমই লজ্জা পায়। বিশেষ করে কাল রাতে ডায়েরি পড়ার পর থেকে তানিয়া জানত তার বাবা এবং মায়ের সম্পর্ক খুবই গভীর। তবে সে সত্যি খুশি হওয়ার বদলে কেন যেন তার বুকের ভেতর একটা শূন্যতা অনুভব হল। গাড়ি স্টার্ট করার মুহূর্তেই নূর হুদা ঠোঁটে যে মৃদু হাসি ফুটে উঠল, তা দেখে তানিয়া হঠাৎ এক অজানা বেদনার আচ্ছন্ন হয়ে পড়ল। বাবা কি তাহলে? মালিহার কথা একটু মনে পড়ে না? তার মনের গভীরে দুঃখের এক দীর্ঘশ্বাস বয়ে গেল। সন্ধ্যায় বাসায় ফিরে আসার পর অস্বাভাবিকভাবে আজ নুরুল হুদা ও তানিয়ার সঙ্গে একসঙ্গে ফিরলেন। তানিয়া ও তার বাবা বাসায় পৌঁছানোর আগেই আজহার ফারুকি বাসায় ফিরে এসে স্নান সেরে লিভিং রুমে বসেছিলেন। তানিয়া ওনার সঙ্গে দেখা করে কিছুক্ষণ পর নিচের রুমে চলে গেল। সে নিজে ফ্রেশ হয়ে জামা বদলে পুনরায় লিভিং রুমে ফিরে এলো। এদিকে নুরুল হুদাও পোশাক পরিবর্তন করে সেখানে এলেন। এখন মরিয়ম ও দাদাজানের সঙ্গে বসেই তানিয়ার বিয়ে নিয়ে আলোচনা হচ্ছিল। তানিয়া কোনো প্রতিক্রিয়া না দেখেই চুপচাপ দাদাজানের পাশে রইল। তার 2 ভাইও সেখানেই ছিল।
কিন্তু এই আলোচনায় তারা কোনো ভূমিকা রাখার সুযোগ ছিল না। তার নীরবে এক পাশে বসে একে অপরের কানে কানে কিছু বলছিল। তানিয়া নিঃশব্দে বসেই অদৃশ্য কোন অতলে হারিয়ে গেল। তোমরা কি আনসারের বাবা মায়ের সঙ্গে কোনো কথা বলেছ? দাদাজান জানতে চাইলেন। নুরুল হুদা শান্তভাবে বললেন, না, এখনও না। তবে তারা হয়তো আর অপেক্ষা করতে চান না। আজ তৈমুর আমার অফিসে এসেছিল। আমাদের সবাইকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছে তাদের বাসায়। মরিয়ম বললেন, কাল বিকালে আরুসাও এসেছিল। সেও আমাকে ডিনারে যেতে বলেছে। সকালে তোমাকে বলবো বলবো বলে ভাবছিলাম, কিন্তু তিনি বাক্য অসম্পূর্ণ রেখেই থেমে গেলেন। নুরুল হুদা সকালবেলার কথাটা মনে মনে ভেবে মৃদু হাসলেন। তারপর একটু গম্ভীর হয়ে বললেন, তাদের ডিনারের নিমন্ত্রণ ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। তারা নিশ্চয়ই বিয়ের কথাও তুলবে। ঠিক তাই, মরিয়ম সমর্থন করলেন। তবে আপনারা ঠিক করেন তাদের কি উত্তর দেওয়া হবে। নুরুল হুদা কিছু বলার আগে দাদাজান ধীর কিন্তু দৃঢ়স্বরে বললেন, আমরা দুজন কি সিদ্ধান্ত নেব? সেটাই কি আসল কথা। এই সিদ্ধান্ত তানিয়ার। সে কি আনসারকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে চায়? তানিয়া হতভম্ব হয়ে তাকালো। আজহার ফারুকের এই কথাগুলো তাকে বিস্মিত করত না যদি সে মালিহার ডায়েরি না পড়ত। কিন্তু এখন তানিয়া অবাক হয়ে তাকিয়ে রইল। নুরুল হুদা তার দৃষ্টি আকর্ষণ করলেন। বলল, তানিয়া, তুমি কি চাও? তানিয়া চুপ রইল। সে কি আসলে কিছু চায়? আমি আর কি চাইতে পারি? মৃদুস্বরে বলে উঠল তানিয়া। তবুও মা, নিশ্চয়ই তো কিছু একটা ভেবেছ। নুরুল হুদা চরম নরম সুরে বললেন। তানিয়া নির্বাক। তানিয়া জবাব দাও। মরিয়ম একটু হাসলেন। তানিয়া নিস্তব্ধতাকে সম্মতির ইঙ্গিত ধরে নিয়ে বললেন, আর জবাবের দরকার কি? চুপ করে থাকা তো অর্ধেক সম্মতির লক্ষণ। আজহার ফারুকের চোখে যেন গভীরতা ছেয়ে গেল। তার কণ্ঠস্বর যেন কেঁপে উঠল। মরিয়ম, চুপ থাকা সম্মতির সবসময় লক্ষণ না। কখনো কখনো চুপ থাকা বাধ্যতার ও আত্মসমর্পণেরও হয়ে থাকে। তিনি তানিয়ার পাশে এসে বসলেন। তারপর কপালে স্নেহ ভরে চুমু খেয়ে বললেন, তানিয়া নিজে তার জীবনের সিদ্ধান্ত নেবে, আর সে নিজেই বলবে সে কি চায়। তারপর মরিয়মের দিকে তাকিয়ে কঠিন স্বরে বললেন, তানিয়া, স্পষ্ট সম্মতি ছাড়া তুমি আরুসা বা তৈমুরের সঙ্গে কোনো কথা বলবে না। বড়দের সিদ্ধান্ত কখনো সন্তানদের জীবনের চেয়ে বড় হতে পারে না। তানিয়ার কাছে দৃশ্য অসহ্য হয়ে উঠল। সারাটা জীবন আজহার ফারুকিকে নিরন্তর স্নেহপ্রেমী পিতা হিসেবে দেখেছে সে। কিন্তু এখন তানিয়া জানত নিজের মনে তার নিজের মেয়ের জন্য কোনো নম্রতা ও ভালোবাসা ছিল না। কিন্তু আমি তো ওনার কেউ নেই। ভাইয়ের ছেলের মেয়ে, শুধু রক্তের সম্পর্ক, এইটুকুই। আমার নীরবতার এত মূল্য। কিন্তু সেই মানুষটি যে তার নিজের মেয়ে ছিল, সে যখন তার পায়ে মাথা রেখে কেঁদেছিল তখন তার হৃদয় একটুও গলেনি। কি নির্মম দৈত্যতা! তা নিয়ে হঠাৎ এক ধরনের শূন্যতা অনুভব করল। সে আস্তে আস্তে উঠে দূরে সরে গেল। তার মনে হলো আমি মালিহার জায়গা দখল করে বসে আছি। তার মুখাবয়ব স্বাভাবিক রাখল। চোখের গহীনে একরকম তীব্র বিরক্তি ফুটে উঠল। সবার নজর এড়িয়ে গেল, কিন্তু নুরুল হুদা সেটা ঠিকই টের পেয়ে গেল। তিনি বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন তানিয়ার দিকে। তানিয়া দাদাজানির পাশে বসতে পর্যন্ত অস্বস্তি অনুভব করছিল। সে উঠে দাঁড়ালো, সিঁড়ির দিকে এগোলো। ঠিক তখনই তার মনে এক বিদ্যুৎ চমকের মতো সত্য উন্মোচিত হলো। সে থমকে দাঁড়ালো, ঘুরে দাঁড়ালো নুরুল হুদার দিকে। সে আজ বুঝতে পেরেছিল কেন তানিয়ার প্রতি দাদাজানের ভালোবাসা
নুরহুদার জন্য অসহ্য ছিল। আমি বুঝে গেছি বাবা, আপনি মালিহাকে এখনো ভুলতে পারেননি। আজও আপনি তাকে ভালোবাসেন, আজও তার কষ্ট আপনাকে অস্থির করে তোলে। সকালে এই ভাবনাটি তাকে বিষণ্ণ করেছিল যে নুরহুদার মনে মালিহার কোনো স্মৃতি নেই, আর এখন এই কল্পনাটাই তাকে অস্থির করে তুলছে যে নুরহুদা মালিহাকে আজও ভুলতে পারেনি। অসম্পূর্ণ ভালোবাসার স্মৃতি যে কতটা কষ্ট দেয় তা আমার যে ভালো আর কী বা বুঝবে। তানিয়ার চোখে অজান্তেই অশ্রু চিকচিক করে উঠল। সায়ান তার বাবার কারণে কদিন করাচিতেই ছিল, আর তানিয়া তাই তাকে এড়িয়ে চলছিল। তাই সে আর ওয়াজদান মোস্তফার খোঁজ নিতে হাসপাতালে যায়নি। তবে ফাইজার কাছ থেকে তার খবর নিত। ফাইজার মাধ্যমে সে জানতে পারল যে ওয়াজদান মোস্তফা এখন বাসায় ফিরে গেছেন। তার আগেও একবার মেজর হার্ট অ্যাটাক হয়েছিল। তানিয়া ভাবল তিনি কয়েকদিন বিশ্রাম নিয়ে নিলে সে তার সঙ্গে দেখা করতে যাবে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার 2 দিন পর এক সন্ধ্যায় তানিয়া মোস্তফার সঙ্গে দেখা করতে বাসায় পৌঁছে গেল। ডায়েরিতে লেখার ঠিকানা ধরে সে পৌঁছালো। ঠিকানাটা ছিল PECHS কলোনির কোনো এক বাংলোর। অথচ তানিয়া তখন গুলশানে ইকবালের ছিল। প্রথমে তানিয়া এই 2টি ভিন্ন ঠিকানার ব্যাপারটি খেয়াল করলেও পরে ভাবল একবার গিয়ে দেখা করে নেওয়াই ভালো। গাড়ি গেটের বাইরে পার্ক করে সে ধূসর রঙের গেটের বেল বাজালো। ওয়াচম্যান ছোট দরজা খুলে বাইরে উকি দিল এবং জিজ্ঞেস করলো, আপনি কাকে খুঁজছেন? আমি সায়নের বান্ধবী। সে কি বাসায় আছে? তিনি বাসায় নেই। তানিয়া মনে মনে বলল, বাহ, ভালোই, তাহলে ওয়াজদান মোস্তফা আছেন? জি, তিনি আছেন। তাহলে দয়া করে বলুন, আমি তার সঙ্গে দেখা করতে চাই। ওয়াচম্যান মাথা নেড়ে ভেতরে চলে গেল। তানিয়া ভাবল এখন তো এসেই পড়েছে, কিন্তু কিভাবে নিশ্চিত হব যে এই ওয়াজদান মোস্তফা সেই ওয়াজদান মোস্তফা? কিন্তু পরক্ষণেই মাথা নেড়ে ভাবল যা হওয়ার হবে। ওয়াচম্যান ফিরে এসে তাকে ভেতরে আসতে বলল। তানিয়া ধীরে ধীরে গেট পার হওয়ার পর ভেতরে ঢুকল এবং এক ছেলে গৃহকর্মীর পথ নির্দেশনায় লনের মাঝখানে পাথরের পথ ধরে হাঁটতে হাঁটতে বাড়ির ভেতর প্রবেশ করল। তাকে ড্রয়িং রুমে বসানোর কোনো এক আনুষ্ঠানিকতা করা হলো না, বরং গৃহকর্মী সরাসরি তাকে লাউঞ্জে নিয়ে এলো। লাউঞ্জে পা রাখতেই তানিয়ার চোখ পড়ল সামনের দেয়ালে ঝোলানো এক চিত্রকর্মী। সে সোজা ছবিটির সামনে গিয়ে দাঁড়ালো। শুকনো ভূমি, বিবর্ণ গাছ, আগুনময় সূর্য আর সেই দার্শনিক দরবেশ। আনন্দে উচ্ছ্বাসিত হয়ে তানিয়া ছবির নিচে লেখা নামটি পড়ল, ইশকে আতিশ। এটাই তো সেই চিত্রকর্ম। হে আল্লাহ, তাহলে আমার অনুমান ঠিক ছিল। গৃহকর্মী ইতিমধ্যেই তাকে একা রেখে চলে গিয়েছে। তানিয়া শিশুর মতো উচ্ছ্বাসিত হয়ে লাউঞ্জের সোফায় গিয়ে বসে পড়ল, কিন্তু পরম মুহূর্তেই উঠে দাঁড়াতে হলো। চিত্রকর্মে মনোযোগ দেওয়ার কারণে সে লাউঞ্জের অন্যদিকে তাকাতেই পারেনি। একবার চোখ পড়তেই চমকে উঠল। দেয়ালে আরেকটি ছবির সামনে গিয়ে থমকে দাঁড়ালো, নিশ্চিত হওয়ার জন্য ধীরে ধীরে ফ্রেমের কাচের ওপর আঙুল বোলালো। এটা নিঃসন্দেহে মালিহা ফারুকের ছবি। এ কথা বলে সে ছবিটির দিকে গভীরভাবে তাকালো। কালো শাড়ি পরা মালিহা এক হাতে তার খোলা চুলে আঙুল বোলাচ্ছিল, দৃষ্টিতে অদ্ভুত এক উদাসীনতা। আর ওয়াজদান মোস্তফা শেষমেশ আপনাকে তার করি ছাড়লেন, যা আপনি কখনোই করতে চাননি। তানিয়া মনে মনে ভাবল, আসসালামু আলাইকুম। ভারী গভীর কিন্তু আকর্ষণীয় কণ্ঠস্বর শুনে তানিয়া দ্রুত ঘুরে দাঁড়ালো। অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব, কালো চুলে চপছোপ
সাদা মিশে গিয়ে এক ধূসর আভা তৈরি করেছে। সেই চোখ আর আলো একসময় মালিহার দৃষ্টিকে ঘায়েল করেছিল। খানিকটা ম্লান, তবু তানিয়া এতটা দূর থেকেও তার চৌম্বকীয় আকর্ষণ টের পেল। হালকা আকাশের রঙে আরামদায়ক পায়জামা, পাঞ্জাবি পরা, লম্বা সুঠাম দেহ, বয়সের ভারে সামান্য নুইয়ে হলেও এখনো ব্যক্তিত্বের দৃঢ়তা একটুও কমেনি। মালিহা যদি তার জন্য সব কিছু বিসর্জন দিয়ে থাকে তবে তা ভুল নয়। আজও এই মানুষটির জন্য সিংহাসন ছেড়ে দেওয়া সম্ভব। তাহলে যৌবনে কী রূপ ছিল তার? তা নিয়ে মুগ্ধ হয়ে ভাবছিলেন। ওয়াজদান তার দৃষ্টি নিবদ্ধ করে টের পেয়ে হালকা হাসলেন আর বললেন, মা, যদি তোমার থিসিস শেষ হয়ে থাকে তবে বসতে পারো। তা নিয়ে তার কথাটি কিছুটা লজ্জিত হলেও মনে মনে ভাবল, আওয়াজ সত্যি মনোমুগ্ধকর। সে সোফায় বসতেই ওয়াজদান তার ঠিক সামনে বসলেন। সরি আঙ্কেল, আসলে আমি একটু অবাক হচ্ছিলাম, কারণ আপনার আর শায়নের মধ্যে কোনো মিল নেই। যদিও তার চুল আর চোখ আপনার মতোই কালো, কিন্তু তার চেহারায় আপনার কোনো ছায়া নেই। ওয়াজদান মৃদু হাসলেন। তোমার নাম কি? তানিয়া। সে ইচ্ছে করেই নিজের পুরো নাম বলেনি। মা তানিয়া, চেহারায় মিল খোঁজা আসলে চোখেরই খেলা, কিন্তু দেখো, তোমার সঙ্গে তো আমার কোনো মিল নেই, তবু তোমাকে দেখে একটা চেহারা মনে পড়ে গেল। মালিহা ফারুকী। তানিয়ার কণ্ঠে এক ধরনের সূক্ষ্ম ইঙ্গিত ছিল যে ওয়াজদান অনুভব করলেন। কি বললে? মালিহা ফারুকী। এবার তার গলায় দৃঢ়তা ফুটে উঠল। এটা তো মালিহা ফারুকের ছবি, তাই না? সে দেয়ালে ঝোলানো ছবির দিকে আঙুল তুলে বলল, শায়নের মা এবং আপনার স্ত্রী? ওয়াজদান গভীর স্বরে বললেন, হ্যাঁ, সে মালিহাই। একটা দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞেস করলেন, কিন্তু তুমি তাকে চিনলে কিভাবে? শায়নের কাছে তার ছবি দেখিয়েছিলাম। তানিয়া সহজ ভঙ্গিতে মিথ্যে বলল, তুমি নিশ্চয়ই শায়নের সঙ্গে দেখা করতে এসেছ। আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম। ভেবেছিলাম শুধু আপনার শরীরের নয়, আপনার হৃদয়েরও অবস্থা জেনে নেব। ওয়াজদান হালকা হেসে বললেন, হৃদয়ের কথা আর কী বা বলবো, যোগ পড়িয়ে গেছে। এখন তো এটাও মনে নেই যে বুকে কোনো হৃদয় আছে কি না। তার কণ্ঠস্বর শান্ত ছিল, যেন এক দীর্ঘ ঝড়ের পর নীরব সমুদ্র তীরের মতো স্থির। এমন এক সময় কর্মচারী চায়ের ট্রলি ঠেলে ভেতরে এলো। ওয়াজদান ট্রলি তার সামনে থামিয়ে কর্মচারীকে চলে যেতে ইঙ্গিত দিলেন। তারপর নিজের হাতে চা বানানোর প্রস্তুতি নিতে লাগলেন। আঙ্কেল, আমি চা বানিয়ে দিই, তানিয়া বলল এবং সোফা থেকে উঠে একপাশের একক আসনে বসল। ওয়াজদান চুপচাপ তার চা বানানো দেখল। চা তৈরি করে এক কাপ ওয়াজদানের হাতে দিল, আরেক কাপ নিচে নিয়ে সোফায় হেলান দিয়ে বসে প্রথম চুমুক দিতেই বলল, আন্টিও কি শায়নের সঙ্গেই গেছেন? আমি অনেকক্ষণ ধরে এখানে বসে আছি, কিন্তু ওনাকে দেখতে পাচ্ছি না। ওয়াজদান এক মুহূর্ত থমকে গেলেন, তারপর ধীরে বললেন, শায়ন তোমাকে বলেনি? কি বলেনি? মালিহা ইন্তেকাল হয়ে গেছে। কি?